বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করলে তারেক রহমানের ক্ষমতা চলে যেতে পারে। তারেক রহমানকে হটিয়ে 111 ঘটানো হতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে জবাবদিহিতার আওতায় এনেবে এবং তাকে একটা সাময়িক বরখাস্ত অথবা তাকে পদত্যাগ করার আহ্বান জানাবে রাষ্ট্রের জনতার পক্ষ থেকে। কারণ সরকার কিন্তু নির্বাচিত হয় রাষ্ট্রের জনতার ভোটে বৈধতা পেয়ে। তো সুতরাং জনতা যেখানে অনাস্থা প্রকাশ করতেছে এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর উপরে, কারণ তিনি স্পষ্টই ব্যর্থ মন্ত্রী। বেগম জিয়ার সেই ব্যর্থতার তকমা পাওয়া বহিষ্কৃত মন্ত্রীকেই আবার এই সংকটকালে তারেক রহমান বসিয়েছেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে। আর ঠিক এই চরম ব্যর্থতা ও অন্ধকারের বৈপরীত্যে একটি নাম 18 কোটি মানুষের মুখে বারবার উচ্চারিত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে সফল, পরিচ্ছন্ন ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। উনি পাটোয়ারিকে রীতিমতো থ্রেট করতেছে যে আপনারা যে ভাষা ব্যবহার করেন, আমরা যদি মুখ খুলি, আমরা যদি বিদ্রোহ করি তাহলে তো 1 সেকেন্ডে টেকতে পারবেন না। এখন উনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয় আর পাটোয়ারি যদি এরকম গালাগালি করে, ভাই সালাউদ্দিন সাহেব তো চুপচাপ ছিল। সালাউদ্দিন সাহেব তো খুব ঝামেলা পছন্দ করে না। একজন সালাউদ্দিন সাহেব এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা বা কোনো রকম বাক বিতরণ করে নাই। এনি সাহেব কিন্তু ছাড়বে না, আর তখনই লাগবে ঘাপলাটা। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি আজ পুরো বাংলাদেশ। শুরুতে যে লোডশেডিং সীমাবদ্ধ ছিল গ্রামে, তা এখন গ্রামের সীমানা ছাড়িয়ে ছুঁয়েছে শহরের অলিগলি থেকে শুরু করে রাজধানীর অভিজাত এলিট এরিয়া। মোহাম্মদপুর, ধানমন্ডি থেকে শুরু করে গুলশান, বনানী, বাড়িধারা, কোথাও কারো রেহাই নেই। তীব্র গরম, অন্ধকার আর পানির হাহাকারে অচল হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতির ভয়াবহতা এতটাই প্রকট যে ক্ষুব্ধ জনতা ধৈর্যের বাঁধ ভেঙে বিদ্যুৎ অফিসে চড়াও হচ্ছে, চলছে ভাঙচুর ও ঘেরাও কর্মসূচি। অথচ ক্ষমতাসীনদের জবাব শুনলে মনে হবে দেশ যেন কোনো কৌতুকের মঞ্চে পরিণত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রতিদিন নতুন নতুন দোহাই খাড়া করছেন, কখনো গ্যাস কেন্দ্রে আগুন, কখনো ভারতের আদানি পাওয়ারের হঠাৎ সরবরাহ কমিয়ে দেওয়া, কখনো বিশাল টাকার দেনা। আর এখন অট্টহাস্যে বলা হচ্ছে অটোরিকশার চার্জিংয়ের কারণেই নাকি চাহিদা আকাশ ছুঁয়েছে। সবচেয়ে বড় বিষয়, সংকট শুরু হওয়ার পর প্রথম দিকে যিনি লোডশেডিংয়ের অস্তিত্ব স্বীকার করতে চাননি তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তৃণমূলের মানুষ ক্ষোভে ফুঁসে উঠে বলছেন এই চিত্র নতুন কিছু নয়। 2001 থেকে 2006 সালের বিএনপি সরকারের আমলেও ঠিক একই মন্ত্রণালয় থেকে গোটা বিদ্যুৎ ব্যবস্থায় ধস নামিয়েছিলেন এই টুকু। পরিস্থিতি সামাল দিতে না পেরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাধ্য হয়ে তাকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বেগম জিয়ার সেই ব্যর্থতার তকমা পাওয়া বহিষ্কৃত মন্ত্রীকেই আবার এই সংকটকালে তারেক রহমান বসিয়েছেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে। আর ঠিক এই চরম ব্যর্থতা ও অন্ধকারের বৈপরীত্যে একটি নাম 18 কোটি মানুষের মুখে বারবার উচ্চারিত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে সফল, পরিচ্ছন্ন ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে যিনি সামলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক পরিবহনের মতো অতি সংবেদনশীল দুটি হেভিওয়েট মন্ত্রণালয়, যাকে একসময় রাজনৈতিক উদ্দেশ্যে জামাতি উপদেষ্টা তকমা দিয়ে কোণঠাসা করার চক্রান্ত করা হয়েছিল, সেই মানুষটি 18 মাসের দীর্ঘ মেয়াদে দেশকে 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ ও জ্বালানির অভাব বুঝতে দেননি। তিনি ছিলেন এক ব্যতিক্রমী সততার প্রতীক। নিজে BCS 79 ব্যাচের সাবেক অতিরিক্ত সচিব এবং PhD ডিগ্রিধারী অর্থনীতিবিদ হওয়ায় কোনো অধস্তন আমলা তাকে ভুজুং ভাজুং বুঝিয়ে ফাইল আটকে রাখার কিংবা দুর্নীতির সুযোগ পেত না। মনে করে দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের সেই 18.5 মাসের কথা। প্রতিদিন একটার পর একটা তৈরি করা কৃত্রিম আন্দোলন, আমলাতন্ত্রের ভেতরের অসহযোগিতা এবং সার্বিক প্রতিকূলতার পরেও কিন্তু দেশে বিদ্যুতের এমন বিপর্যয় ঘটেনি। ঈদের সময় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়নি সাধারণ মানুষকে। বাস আর ট্রেন ছেড়েছে একেবারে কাটায় কাটায় ঘড়ির সময় মেপে। সোশ্যাল মিডিয়ায় একটি মিম তখন ভাইরাল হয়েছিল। রাত 9টা 1 মিনিটে কমলাপুর স্টেশনে গিয়ে দেখি 9টার ট্রেন 1 মিনিট আগেই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে। আহা, নাগরিক হিসেবে এত ভালো সার্ভিস কি আমরা চেয়েছিলাম? এটি কোনো অলৌকিক ঘটনা ছিল না, এটি ছিল ডক্টর মোহাম্মদ ফায়জুল কবির
খানের কঠোর শাসন এবং সততার প্রত্যক্ষ ফসল। ফ্রান্স থেকে প্রখ্যাত অ্যাক্টিভিস্ট এবং বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য লিখেছেন, ইন্টারিম আমলে ফাউজুল ভাই যখন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার দায়িত্বে ছিলেন তখন তাকে জামাতি ট্যাগ দিয়ে সারাদিন কুতর্ক করত বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্টরা। এখন টুকুর আমলের কি অবস্থা দেখা যাচ্ছে তো। ইতিহাস সাক্ষী দেয় 2001 সালে বেগম খালেদা জিয়া যখন ডক্টর মাহমুদুর রহমানকে জ্বালানি উপদেষ্টা হিসেবে বসিয়েছিলেন তখন এই খাতে রাতারাতি অভূতপূর্ব শৃঙ্খলা ফিরে এসেছিল। আজ রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, বিএনপি তো নিজেদের দলীয় ও রাজনৈতিক স্বার্থে সাবেক আমলা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, আর খলিলুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে বেশ ভালোই পারফর্ম করছেন, যার সুফল বিএনপি পাচ্ছে। তবে দেশের সার্বিক স্বার্থে 18 কোটি মানুষের অন্ধকার দূর করতে ডক্টর ফাউজুল কবির খানকে টেকনোক্র্যাট কোটায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বানালে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? তাকে অন্তত উপদেষ্টা তো বানানো যায়। ফাউজুল কবির খান শুধু লোডশেডিং মুক্ত দেশ উপহার দেননি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি এমন কিছু বকেয়া পরিশোধের অবিশ্বাস্য কাজ করে গেছেন যা সাধারণ মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে। বিগত শেখ হাসিনা সরকার মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন বিবিয়ানার প্রায় $200 মিলিয়ন বকেয়া শোধ না করায় 2024 সালের এপ্রিল মাসে কোম্পানিটি জরিমানা সহ অতিরিক্ত 300 কোটি টাকার নোটিশ পাঠায় এবং জালালাবাদ গ্যাস কম্প্রেশন প্রজেক্টের কাজ সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফাউজুল কবির খান দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে শেভরনের সেই দেনা মেটান, যার ফলে আবার জালালাবাদ প্রকল্পের কাজ শুরু হয় এবং 2028 সাল নাগাদ সেখান থেকে দৈনিক 50 থেকে 60 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া নিশ্চিত হয়েছে। শুধু কি তাই, কাতার এনার্জির বকেয়া $254 মিলিয়ন, ওমানের ওকিউ ট্রেডিংয়ের $30 মিলিয়ন এবং ভারতের আদানি গ্রুপের পর্বতসম $437 মিলিয়ন দেনা সম্পূর্ণ পরিশোধ করেছেন ফাউজুল কবির খান। এত বিশাল বকেয়া শোধ করার পরও একটি দিনের জন্য দেশের কারখানা বা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হতে দেননি এই দক্ষ সাবেক আমলা। রাজনৈতিক দূরদর্শী বিশ্লেষকরা বিএনপিকে চরম সতর্কবার্তা দিয়ে বলছেন, এভাবে বিদ্যুৎ আর গ্যাসের জন্য যদি জনজীবন অতিষ্ঠ হতে থাকে তবে মানুষ আর ঘরে বসে থাকবে না। অনাহারে অন্ধকারে থাকা মানুষ যখন রাজপথে নেমে আসবে তখন বিএনপি তো দূরের কথা, জামায়াত কিংবা এনসিপি সবাই মিলেও এই গণবিস্ফোরণ থেকে সরকারকে বাঁচাতে পারবে না। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আর জিনিসপত্রের দাম যেন আকাশ স্পর্শ করছে। সুতরাং অহংকার আর অন্ধ দলীয় দৃষ্টিভঙ্গি একপাশে সরিয়ে রেখে বিএনপির উচিত ডক্টর ফাউজুল কবির খানের মতো আপোষহীন, সৎ এবং পরীক্ষিত টেকনোক্র্যাটদের আবার দেশ গঠনের নেতৃত্বে ফিরিয়ে আনা। 1979 সালে সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি নেওয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুরের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করা, ইচকলের প্রতিষ্ঠাতা সিইও এবং 2007 থেকে 2009 সালের সাবেক সফল বিদ্যুৎ সচিব ডক্টর ফাউজুল কবির খানরা দলীয় রাজনীতির ঊর্ধ্বে এক জাতীয় সম্পদ। হ্যাঁ, এটা সত্যি যে ফাউজুল কবির খান নাকি একসময় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র সংঘের সদস্য ছিলেন। তবে এই দলীয় পরিচয়ে তাকে জামাতি ট্যাগ দিয়ে তার সফলতাকে ম্লান করে দেয়া অনুচিত। রাজনীতি যখন ব্যর্থ হয় তখন দেশ বাঁচাতে এমন প্রাজ্ঞ এবং সৎ প্রশাসকদেরই দরকার হয়। ঢাকা কি আজ ফাউজুল কবির খানের মতো নিরপেক্ষ এবং সফল ব্যক্তিদের হাতে বিদ্যুৎ খাতের দায়িত্ব দিবে, নাকি অযোগ্যতার অন্ধকারেই ডুবে নিজেদের পতন ডেকে আনবে? উত্তরের অপেক্ষায় অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে থাকা রাজপথের কোটি কোটি মানুষ। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি সরকার এবং তারেক রহমানের কি উচিত বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হিসেবে ডক্টর ফাউজুল কবির খানকে নিয়োগ দেওয়া? আসসালামু আলাইকুম। গত 12 তারিখে যখন ফাইনাল হয়ে গেল যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবই আমাদের দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন, তখন কিন্তু একটা শূন্যতা দেখা দিল। এরকম 3টা শূন্যতা, একটা শূন্যতা বললে ভুল হবে। একটা হলো ওইখানে পরবর্তী এমপিকে দাঁড়াবেন, কারণ ওনার এমপি তো চলে যাবে। দ্বিতীয় হলো ওনাকে দল ছাড়তে হবে, অলরেডি উনি দল ছেড়ে দিয়েছেন, কারণ উনি আর মহাসচিব থাকতে পারবেন না, কে মহাসচিব হবে। তৃতীয় হলো ওনার মন্ত্রিত্ব ছিল, আপনারা সবাই জানেন উনি একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেটা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়, এটাও ছাড়তে হবে। তো এইটা নিয়েই সেই রাতে 12 তারিখ রাতেবেলায় গুঞ্জন উঠলো যে ওনার যে এমপিত্ব ছাড়বার পর সেখানে এমপি হিসেবে দাঁড়াবেন ওনার মেয়ে, যিনি অস্ট্রেলিয়াতে আছেন, সে যে ফাহাম আব্দুল সালামের স্ত্রী, উনি দাঁড়াবেন, উনি এবার এমপি ইলেকশন করবেন ফখরুল ইসলাম আলমগীর সাহেবের খালি সিটে। হ্যাঁ, তাই তো করবে, এটি তো স্বাভাবিক নিয়ম। পরিবারতান্ত্রিক যে রাজনীতি বাংলাদেশে, এটার থেকে তো আমরা বেরোতে পারবো না। আমরা জানি যে জিয়া পরিবার থেকেই বাংলাদেশের প্রেসিডেন্ট হবে বা প্রধানমন্ত্রী হবে, এবং শেখ পরিবার থেকেই আসবে। এবং এমপি টেমপি যারা হয় বা উপজেলার চেয়ারম্যান যারা হয়, খবর নিয়ে দেখেন এরা সব একই মানে পরিবারের লোকজন, মানে হয় ভাতিজা, ছেলে, মেয়ে, এখানে আর ব্যত্যয় ঘটবে না। ফখরুল ইসলাম সাহেবের মেয়েই হবে
ওখানকার মনোনীত এমপি পদপ্রার্থী এবং উনি পাস করবেন, কারণ সরকার আছে, সিটে বসা, এবং ফকিরুল আলমগীর সাহেবের একটা ইমেজ আছে, ওখানে উনি পাস করিয়ে ওনাকে নিয়ে আসবে এবং উনি তখন এমপিত্ব পেয়ে যাবেন। তার মানে বাবা ছাড়লো বিয়ে খাইলো। হ্যাঁ, এরপরে রইল ওনার মহাসচিব নিয়ে অনেক গুঞ্জন আছে, যেমনটি ধরেন কেউ কেউ বলছে রুহুল কবির রিজভী সাহেবকে দিবে, উনি দলের একজন যোগ্য প্রার্থী, ওনাকেই দেওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন না সালাউদ্দিন সাহেবকে দিবে, কারণ সালাউদ্দিন সাহেব মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন বা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, সালাউদ্দিন সাহেবকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে। ফাইনাল হয়ে গেল কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চলে আসলো সালাউদ্দিন সাহেব, এবং সালাউদ্দিন সাহেবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে আসলো শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব, আপনারা চিনেন সবাই, লক্ষ্মীপুরের সে তুখোর ছাত্র নেতা। উনি দায়িত্ব নেবেন এই যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সারা রাত এটা আমরা শুনলাম, পরের দিন সকালবেলাও শুনলাম, 13 তারিখ সকালে শুনলাম, কিন্তু সকালে উঠে দেখলাম পুরো খবরটা ভুয়া মনে হচ্ছে, কারণ কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এবং যে সমস্ত মিডিয়া এটা মানে প্রচার করেছিল, সেটা চ্যানেল 24 বলেন, তারপরে বিডি নিউজ বাংলা বলেন, কালের কণ্ঠ বলেন, বাংলাদেশ প্রতিদিন বলেন, যারা এটা প্রচার করেছিল বা যারা চেপেছিল যে শহীদুদ্দিন চৌধুরী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সালাউদ্দিন সাহেব চলে যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, তবে শহীদুদ্দিন চৌধুরীর ছেড়ে দেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ে কে আসছেন সেটা নিয়ে কিন্তু কথা হয়নি। কিন্তু মোড়টা তো আগে যেটা কথা হয়েছে, শহীদুদ্দিন চৌধুরী হচ্ছেন এর পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেভাবে আমরা অনেক রিলস টিলসও দেখলাম যে শহীদুদ্দিন চৌধুরীকে এলাকার লোকজন বা ঢাকায় তার আশেপাশের লোকজন কংগ্রেচুলেট করছে, উনি মুসকি মুসকি হাসছেন, ন্যাচারালি উনি খুশি হবেন, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইটস এ বিগ পোস্ট, আপনারা যেভাবেই বলেন। এবং এমনও করে শুনলাম বা দেখলাম রিলসে যে নোয়াখালীতে মিষ্টির বন্যা বইয়ে দেওয়া হয়েছে, কারণ তাদের ঘরের ছেলে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। শহীদুদ্দিন চৌধুরী উপযুক্ত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সামলাতে পারবেন কি না, উনি কি সামলাতে পারবেন দেশের যে বর্তমান অবস্থা? সালাউদ্দিন সাহেব পারেনি, অনেকেই বলছেন উনি তেমনটি গায়ে লাগাননি। শহীদুদ্দিন চৌধুরী সাহেব ইয়াং, ডাইনামিক, উনি হয়তো গায়ে লাগাবেন এবং উনি এটা পারবেন। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে আসলেই কি শহীদুদ্দিন চৌধুরীকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? তাহলে প্রজ্ঞাপন কোথায়? আর প্রজ্ঞাপনও যদি না থাকে, তাহলে যে সমস্ত নিউজ পোর্টালগুলো এগুলো ছাপালো, মানে নিউজগুলো করলো যে শহীদুদ্দিন চৌধুরী হচ্ছে আমাদের দেশের পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী, তারা আবার সেই সংবাদগুলোকে ডিলিট করে দিয়েছে। আমি অনেকগুলো সংবাদ দেখলাম যে ওখানে ওই সংবাদটা খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র গুগলে গিয়ে দেখবেন ওরা যে বলেছিল যে শহীদুদ্দিন চৌধুরী পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, সেই নিউজগুলো আছে, কিন্তু যে ছেপেছিল তারা সেখান থেকে তাদের সেই নিউজটাকে ডিলিট করে দিয়েছে। কারণটা কি? তাহলে কি অন্য কিছু ঘটছে? তাহলে কি শহীদুদ্দিন চৌধুরী এনি পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন না? তাহলে কি সালাউদ্দিন সাহেব তার মন্ত্রণালয়ে ছাড়ছেন না? এই প্রশ্নটা কিন্তু এখন সবার মধ্যে, কারণ একটা নিউজ কেনই আসলো বাজারে, সবাই কেনই নিউজ করলো এবং হঠাৎ করে সেই নিউজ আবার উধাও হয়ে গেল, এর ভিতরে কিছু একটা মাজা আছে ভাই, আপনারা যেমনি বুঝান। তবে যে পর্যন্ত প্রজ্ঞাপন না হবে সে পর্যন্ত বলা ঠিক না। সবাই যেহেতু বলছে উনি হবেন, আমরাও ধরে নিয়েছিলাম হবেন, সেভাবে কিন্তু আনন্দ মিছিল কিন্তু বাইরে গেছিল। আসলে কি হচ্ছে নাকি এটা অন্য কিছু হচ্ছে না? আবার অনেকেই বলছে না এটাই হবে, তবে 20 তারিখের পর হবে, 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন, এরপর সরকার একটা ডিক্লারেশন দেবে এবং সাথে থেকে আরও কয়েকজন মন্ত্রীকে রদবদল করে তারেক রহমান সাহেব। তো এখন মুদ্রা কথা হচ্ছে শহীদুদ্দিন চৌধুরী সাহেব আসুক আর যেই আসুক, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে সামাল দিতে পারবে যিনি আসবেন? এটার অবস্থা তো ভীষণ খারাপ, আপনারা জানেন, চারিদিকে মানে খুন খারাপি, অন্যায়, অত্যাচার। আপনারা দেখছেন একজন এমপি তার এলাকার হাসপাতালে গেছিল, সেখানে যেন দালাল মুক্ত করা যায়, সেখানে যুবদলের ছেলেরা দিয়ে তাকে মানে নাস্তারা মুক্ত করে বের করে দিছে। আপনারা দেখতেছেন জগন্নাথ হল সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে কীভাবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মারামারি হচ্ছে। আপনারা তা আলিয়া মাদ্রাসার ব্যাপারটা জানেনি, সেটা তো কী অবস্থা হয়েছিল সেটাও আপনারা দেখছেন। এই যে চাঁদাবাজি চলতেছে, চাঁদাবাজির ব্যাপারে আর কী বলবো, এগুলো কেমন করে ম্যানেজ করবে? চাঁদাবাজি এখন এমন পর্যায়ে চলে গেছে ভাই, আমি একটা ব্লগে দেখাইছিলাম যে মামাতে যদি আপনি ব্রিজ পার হন তো ব্রিজের যে টোল দিবেন তারপরেও আপনাকে চাঁদা দিতে হবে। কালকে একটা দেখলাম পটুয়াখালীতে, ওই যে গ্রামের লোকজন মহিষ পালে, সেই মহিষের ঘাস খাওয়ায় সরকারি ঘাস জমিতে, ঠিক আছে, সেইখানে যে যুবদলের ছেলেরা বলতেছে প্রত্যেকটা মহিষের জন্য 200 টাকা করে দিতে হবে, চাঁদা নাহলে ঘাস খাওয়াইতে পারবে না। ওরা দুঃখ করে চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে গ্রামের অসহায় মানুষগুলা। মানে এমন পর্যায়ে চলে গেছে। এখন আপনি যদি কালকে সকালবেলা শুনেন আপনি মেয়ে এসে বলতেছে আব্বু আমাকে 10টা টাকা তো আলাদা, বলে কেন? বলে আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার ছেলে পেলে দাঁড়ায় আছে, ওরা বলছে এটা যুবদলের রাস্তা, এইখানে যাইতে হলে 5 টাকা করে দিতে হবে, যাইতে লাগবো 5 টাকা, আইতে লাগবো 5 টাকা, এই 10 টাকা আমাকে এক্সট্রা দিয়ে দিও।
এই দিনও আসতে পারে। এমন একটা সময়ে এনি সাহেব ইয়াং আছেন, কিন্তু উনি সামলাতে পারবেন কিনা আমি বারে বারে প্রশ্ন করতেছি। সালাউদ্দিন সাহেব ফেল করছেন, আমরা এটা চোখের সামনে দেখলাম। এমনকি তারেক রহমান সাহেব তাকে ফেল করার জন্য সরাইছেন, না অন্য কোনো সরাইছেন, মানে যদি সরাই আর কি, এখন পর্যন্ত ফাইনাল না। কারণ আমি আবারও বলি, প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কেউ কথা বলে লাভ নেই। এখন পর্যন্ত যারা দেখতেছি, এটা নিয়ে সরকার কিন্তু মুখে কুলু পাইটা বসে রয়েছে। সরকার ভাবতেছে তোরা কী করি, আমরা তো কোনো ডিসিশন নিইনি এখন পর্যন্ত। তো যদি করে আর কি, সালাউদ্দিন সাহেবকে বাদ দিয়ে এদিকে যদি করে, তাহলে এডির উপরে পড়বে বিরাট দায়িত্ব। তবে এডির উপরে এটা আসার পরে এডির একটা পুরনো ভিডিও কিন্তু পুরো ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। ওই যে তার এলাকায় ইলেকশন আগে বলছিল যে চাঁদাবাজি একটু বুঝাশিলা করো, এটা কিন্তু পুরো ভাইরাল এখন। তখন তো ভাইরাল হয়েছিল, কিন্তু এখন এটা বেশি ভাইরাল হচ্ছে যখনই শোনা যাচ্ছে শহীদুদ্দিন চৌধুরী সাহেব এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছে। তবে আমি একটা জিনিস দেখছি যে শহীদুদ্দিন চৌধুরী সাহেব কিন্তু যেহেতু ছাত্র নেতা, ছাত্রের একদম গ্রাউন্ড থেকে চলে আসছে, এবং যেহেতু ইয়াং, আমার মনে হয় উনি হয়তো পারবেন। তবে উনি কি পারবেন কি না পারবেন, উনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তাহলে মনে হয় আমাদের যে পাটোয়ারি আছে না, পাটোয়ারির কপালে একটু দুঃখ আসতে পারে। কারণ উনি একটা ব্লগ দেখলাম, উনি পাটোয়ারিকে রীতিমতো থ্রেট করতেছে যে আপনারা যে ভাষা ব্যবহার করেন, আমরা যদি মুখ খুলি, আমরা যদি মানে বিদ্রোহ করি, তাহলে তো এক সেকেন্ডে টেকতে পারবেন না। এখন উনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয় আর পাটোয়ারি যদি এরকম গালাগালি করে, ভাই সালাউদ্দিন সাহেব তো চুপচাপ ছিল। সালাউদ্দিন সাহেব তো খুব একটা ঝামেলা পছন্দ করে না। আসলে সালাউদ্দিন সাহেব এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা বা কোনো রকম বাক বিতরণ করে নাই, এনি সাহেব কিন্তু ছাড়বে না, আর তখনই লাগবে ঘাপলাটা। তো যেই হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা চাই দেশে একটা শান্তি আসুক, দেশে মানুষ যেন শান্তিতে ঘুমাইতে পারে, দুবেলা খাইতে পারে। আর বিদ্যুৎ নিয়ে কথা বললাম না, বিদ্যুতের অবস্থা তো খারাপ, সেটাও আপনারা জানেন। এখন বিদ্যুতের সাথে সাথে যদি এরকম রাজনৈতিক অবস্থা এত খারাপ হয়, মানে এই যে দেশের টোটাল শান্তি শৃঙ্খলার অবস্থা যদি এত খারাপ হয়, তাহলে মানুষ কিন্তু এটাকে কোনোভাবেই মাইনা নিবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে সরকার যতই এই যে মন্ত্রিত্ব চেঞ্জ করুক, রদবদল করুক, সরকার যদি মানে তার কমিটমেন্ট অনুযায়ী জুলাই সনদ বাইনা না নেয় বা গণভোটকে বাইনা না নেয়, তাহলে কিন্তু দেখবেন এই যে মন্ত্রিত্ব চেঞ্জ বা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে এদিক ওদিক করা, এগুলো মানুষের তো ইন্টারেস্ট না। মানুষের এমন কোনো মানে আগ্রহ নেই। মানুষ তো শান্তিতে থাকতে চায়। এই শান্তিতে থাকবার জন্যই তো এই জুলাই সনদটা করা হয়েছিল। জুলাই সনদটা মানলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আজকে যে প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে, মানে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বা 20 তারিখ হবে, এইটা নিয়েও দেখলাম কি একজন রিড করছে, মানে উনি বলতে যাচ্ছে নির্বাচন পদ্ধতি ঠিক না। এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এইটাকে নিয়েই তো কথা বলছিল বা কথা লেখা আছে জুলাই সনদে। সালাউদ্দিন সাহেব দ্ব্যর্থহীন ভাষায় বলছে যে হ্যাঁ, মানে গোপন ব্যালটে আমাদের এই ইলেকশন হবে। কই, সে তো সেই কথা রাখলো না। মানে ওনারা কোনো কথাই রাখতেছেন না, অথচ আমরা যারা আছি বাইরের মানুষজন, তারা শুধু আমরা নীরব দর্শক হিসেবে দেখতেছি। এটা কতদিন? আমরা মানে সাধারণ জনগণের কিন্তু একটা প্রত্যাশা ছিল বা এখনও আছে যে জুলাই সনদটা পাস হবে, গণভোটটা পাস হবে, তাহলে দেশে কিছু পরিবর্তন আসবে। আমরা তো কোনো পরিবর্তনের লক্ষণই দেখতে পারতেছি না। এই পরিবর্তন যদি না আসে, তাহলে তারেক রহমান সাহেব শান্তিতে 5 বছর এই দেশ শাসন করতে পারবে না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে।